প্রিয়া দেবীর দুই মেয়ে জ্যোতি এবং রানী। বড় মেয়ে জ্যোতি কলেজে পড়াশোনা করে এবং রানী এখন ক্লাস 11-এ। স্বামী এবং দুই মেয়েকে নিয়ে প্রিয়া দেবীর বেশ দিন কেটে যাচ্ছিল। শুধুমাত্র একটাই সমস্যা, তার বড় মেয়ে জ্যোতি একটু অন্য রকমের। কেমন আসুন দেখে নি। একদিন জ্যোতি কলেজ থেকে ফিরে আসে এবং এমন সময় দুই মেয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। দিদি, আমি তোকে মোট 1300 টাকা দিয়েছিলাম, তুই মাত্র 800 টাকার ব্যাগ কিনেছিস। আমি তো তোকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কোন ব্যাগটা নেব, তবুও তুই এই 800 টাকার ব্যাগটা নিয়ে এলি। তুই টাকা পয়সার হিসাব করছিস কেন? জিনিসটা দেখ না আগে কেমন। তোর ওই 1300 টাকার ব্যাগের থেকে না এই ব্যাগটা 1000 গুণ ভালো। কতগুলো পকেট আছে দেখ, আর ডিজাইনটাও না দারুণ। মোটেও ডিজাইনটা সুন্দর না, এমনিতেই ব্যাগটা কেমন লোকাল মনে হচ্ছে, তার উপরে কালারটাও কি বিচ্ছিরি। এজন্যই না তোকে কিছু কিনতে দিতে ইচ্ছা হয় না। বাকি পয়সাগুলো কি হলো দে। বাকি পয়সা? বাকি আবার কিসের? আমি যে এত কষ্ট করে তোর ব্যাগটা পছন্দ করে বয়ে বয়ে নিয়ে এলাম, তার কোনো চার্জ নেই বুঝি? ভেবে নে ডেলিভারি চার্জে শেষ হয়ে গেছে। একটা ব্যাগ আনতে 500 টাকা ডেলিভারি চার্জ। দেখলে তো মা, দিদি কিভাবে আমাকে ঠকাচ্ছে। কেন যে শুধু শুধু আমি দিদির হাতে এতগুলো টাকা দিয়ে ব্যাগ কিনতে দিয়েছিলাম কে জানে। একে তো বিচ্ছিরি একটা ব্যাগ এনে দিয়েছে, তার উপরে আবার 500 টাকা নিয়ে নিচ্ছে। মা, দিদিকে 500 টাকাটা দিতে বলো না বলো। এই বলে রানী কান্নাকাটি শুরু করে। প্রিয়া দেবী বড় মেয়েকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু জ্যোতি তো সোনার মেয়েই নয়। সে তার মায়ের কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। এরপর দরজা বন্ধ করে সে একটি প্যাকেট থেকে নতুন ব্যাগ বার করে এবং বলে, আহা, একেই বলে বুদ্ধিমানের কাজ। রানীর ব্যাগের টাকা বাঁচিয়ে আর আমার কিছু টাকা দিয়ে এত সুন্দর একটা ব্যাগ কিনে নিলাম। জ্যোতি, তোর উপস্থিত বুদ্ধি দারুণ। এখন এই ব্যাগটা রানীকে দেখালে ও আমার সঙ্গে ঝগড়া করবে, তাই এটাকে এখন আমি কাউকে দেখাবো না। কিছুদিন যাক, ব্যাপারটা একটু শান্ত হয়ে যাক, তারপর এটা বার করব। এই বলে জ্যোতি তার ব্যাগটি নিয়ে আলমারিতে লুকিয়ে রেখে দেয়। পরের দিন জ্যোতিকে দেখতে কয়েকজন লোক আসার কথা ছিল, তাই সকালে প্রিয়া দেবী জ্যোতিকে 500 টাকা দিয়ে বলেন, এই ভালো করে শোন, মিষ্টির দোকান থেকে 4-5 রকমের একটু ভালো কোয়ালিটির মিষ্টি নিবি, 2 রকম কোল্ড ড্রিঙ্কস নিবি, বুঝলি? আর হ্যাঁ, একটু ফলমূল নিয়ে আসবি, বেশি দেরি করবি না। আর শোন, সবকিছু কিন্তু ঠিকঠাক বুঝে বুঝে নিবি। আরে বাবা, হ্যাঁ আমি বলছি তো সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে আনবো। তুমি কেন এত চিন্তা করো বলো তো? দাও বাজারের ব্যাগটা দাও তো। জ্যোতি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে চলে যায়। কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে আসে। হাতে তার একটি কোল্ড ড্রিঙ্কস ছিল, তাও আবার মাঝারি সাইজের, এবং একটি প্যাকেটে কিছু মিষ্টি, 4-5টা কলা আর 2টো আপেল, সব মিলিয়ে মোট 250 টাকার জিনিস। নাও মা, দেখে নাও, তুমি যেমন বলেছিলে আমি সবকিছু এনেছি। সব জিনিস এনেছিস? কিন্তু এখানে তো আমি মাত্র কয়েকটা জিনিসই দেখতে পাচ্ছি। তোকে আমি 2টো কোল্ড ড্রিঙ্কস আনতে বলেছিলাম, আর তুই একটা এনেছিস। আর এই কটা মাত্র মিষ্টি? কয়েক রকমের ফল নিতে বলেছিলাম, তুই শুধু কয়েকটা কলা আর 2টো আপেল নিয়ে চলে এলি। আরে বাবা, লোকজন আমাকে দেখতে আসছে নাকি খেতে আসছে বলো তো? ওদের যদি আমাকে দেখে পছন্দ হয়ে যায়, তাহলে তুমি ওদেরকে শুধু চা বিস্কুট করে দিলেও না ওরা আমাকে পছন্দ করবে। আর যদি ওদের আমাকে পছন্দ করা নাই থাকে, তাহলে তুমি 1000 রকমের খাওয়ালেও না ওরা কিছুতে হ্যাঁ বলবে না। এসব জিনিস দেখে মনে হচ্ছে 200 টাকায় সব হয়ে গেছে। তা বাকি টাকাগুলো তুই কি করলি? তোমার কি মাথা খারাপ মা? বাকি টাকা আবার কি? তুমি কি ভাবছো বলো তো বাজারে সবকিছু খুব সস্তা? আরে বাবা, আপেল কত করে কেজি জানো? 300 টাকা। তুমি আমাকে মাত্র 500 টাকা দিয়েছো, তাতে আমি কত কষ্টে সৃষ্টি করে এত কিছু জিনিস আনলাম জানো? এত কিছু জিনিস এনেছি, তারপর তুমি আবার বসে বসে হিসাব নিচ্ছ। নাও নাও, এগুলো ঘরের ভিতরে রাখো তো, আমি এবার একটু রেস্ট নিই। এরপর সে ঘরে আসে এবং বেঁচে যাওয়া টাকা নিজের পার্সে রেখে আলমারিতে তুলে রাখে। যদি এরকমই ছিল, সব সময় সে সবার কাছ থেকে নেওয়া টাকা থেকে নিজের জন্য টাকা বাঁচিয়ে রাখে। বাকি টাকায় অল্প স্বল্প করে জিনিসপত্র কিনে আনে। তার বাড়ির লোকেরা তার এই স্বভাব জানতো, কিন্তু কেউই তাকে ধরতে পারত না, কারণ কিছু বলতে গেলেই জ্যোতি উল্টে তাদেরকে 1000 রকমের হিসেব দেখিয়ে দিত। সেদিন পাত্রপক্ষ জ্যোতিকে পছন্দ করে যায় এবং কিছুদিনের মধ্যেই অভিষেকের সঙ্গে জ্যোতির বিয়ে হয়ে যায়। বিয়ের পর জ্যোতিকে শ্বশুরবাড়িতে সেরকম কোনো কাজ করতে হতো না। শাশুড়ি মাই সবকিছু সামলে নেন। সে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়।
কিন্তু 1 মাস পরেই জ্যোতির শাশুড়ি নীলিমা দেবী বাথরুমে পড়ে যান এবং তার কোমর ভেঙে যায়। ডাক্তারবাবু তাকে কোনো রকমের কাজ করতে বারণ করেন। মা, আজকের পর থেকে তুমি কোনো কাজ করবে না, সব সময় রেস্ট নেবে। এমনিতেও ডাক্তারবাবু তোমাকে ভারী কাজ করতে বারণ করেছে, শুধুমাত্র ওটা বসা করবে আর শুয়ে থাকবে, কোনো রকম কাজ না। কিন্তু বাবা, এত বড় বাড়ির দায়িত্ব, সংসারের কাজ, এসব কে সামলাবে বলতো? বৌমা নতুন নতুন বিয়ে হয়ে এসেছে, ও কি সবকিছু সামলাতে পারবে? কেন পারবে না? পারবে না বলে এমন কোনো কথা আছে নাকি? ওকে দায়িত্ব দাও, ও তো এবার সবকিছু আস্তে আস্তে শিখবে নাকি। সেদিনই অভিষেক জ্যোতিকে ডেকে বলে, জ্যোতি, দেখতেই তো পাচ্ছ মায়ের কি অবস্থা, দেখে কিন্তু তোমাকেই সবকিছু সামলাতে হবে। কিন্তু এই নাও, এতে 25,000 টাকা আছে, সংসার খরচ ঠিকঠাক চালিয়ে নিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছু ঠিকঠাক ভাবে চালিয়ে নিতে পারবো, ও নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না তো। আর মা, আপনি প্লিজ একদম এসব নিয়ে ভাববেন না, আমি আছি তো, আমি সবকিছু সামলে নেব, আপনি নিশ্চিন্তে থাকুন আর আরাম করুন। বৌমার কথা শুনে নীলিমা দেবী খুশি হয়ে যান। পরের দিন সকালে জ্যোতি তার শাশুড়ির কাছে আসে এবং বলে, মা বলুন কি খাবেন? আপনার যেটা খেতে ইচ্ছে হচ্ছে আপনি আমাকে বলুন, আমি সেটাই রান্না করে দেব। আরে বাহ, কত ভালো বৌমা পেয়েছি আমি, আমার পছন্দ জিজ্ঞাসা করছে। আচ্ছা বৌমা, তুমি এক কাজ করো, আমার জন্য একটু লুচি আর আলুর দম করে দাও, দুপুরবেলা পোনা মাছ, আলু পটল চিংড়ি, মুগের ডাল আর যে কোনো একটা ভাজা করো। আচ্ছা ঠিক আছে, আমি একবার বাবার কাছে যাই, দেখি বাবা কি খেতে চান। এই বলে জ্যোতি তার শ্বশুর মশাইয়ের কাছে যায় এবং বলে, বাবা বাবা, আপনি আজকে কি খাবেন? বৌমা কি খাবে জিজ্ঞাসা করছি? বাবা, তোমার শাশুড়ি এতদিনে একবারও জিজ্ঞাসা করতো না, ওর যা মনের ইচ্ছা তাই রান্না করতো। যাই হোক, তুমি যখন জিজ্ঞাসা করেছো তাহলে একটু মাংস কষা আর পরোটা করে দাও। আচ্ছা ঠিক আছে, তাই হবে। অভিষেক, তুমি কি খাবে? তোমার কি ফেভারিট বলো, আমি আজকে তাই রান্না করব। জ্যোতির কথা শুনে অভিষেক খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি যেটা ভালোবেসে রান্না করবে আমি তাই খেয়ে নেব। তবে তুমি এত যখন ভালোবেসে জিজ্ঞাসা করছো, তাহলে আমার জন্য একটু চিকেন স্যান্ডউইচ আর ওই টমেটো স্যুপ করে দাও। আচ্ছা ঠিক আছে, একটু বসো, আমি সবকিছু এক্ষুনি করে আনছি। জ্যোতির কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে নতুন বউয়ের হাতের বিভিন্ন রকমের মন পছন্দ খাবার খাওয়ার জন্য। 1.5 ঘন্টা পর জ্যোতি সবার জন্য খাবার নিয়ে আসে এবং টেবিলে সাজিয়ে রাখে। এরপর সে সবাইকে টেবিলে ডাকে, চলে আসুন সবাই, চলে আসুন তাড়াতাড়ি, খাবার রেডি হয়ে গেছে। বৌমা, তুমি এত তাড়াতাড়ি এত সুন্দর খাবার রান্না করে ফেলেছো, আমার তো আর ধৈর্যই ধরছে না। ওই দাও, তাড়াতাড়ি দাও, বহুদিন পর অন্য কারোর হাতের রান্না খাবো। এতদিন তো নিজের হাতের রান্না খেয়ে মন পুরো তেতো হয়ে গিয়েছিল। বৌমা, তুমি আগে আমাকে খাবার দাও, আমার খুব জোর খিদে পেয়েছে। জ্যোতি খাবারের ঢাকনা খুলে সামনে খাবার দেখে সবাই হতাশ এবং নিরাশ হয়ে যায় আর বলে, এ কি বৌমা, এটা কি রান্না করেছো? তুমি তো বলেছিলে সবার পছন্দের রান্না, আমি তো তোমায় অন্য কিছু বলেছিলাম। দেখুন মা, আপনারা সবাই বিভিন্ন ধরনের খাবার খাবেন বলেছিলেন, আর ওই খাবারে অনেক অয়েল থাকে, মশলা থাকে, যা শরীরের পক্ষে একেবারে ভালো নয়। সেজন্য আমি আপনাদের সবার হেলথের কথা ভেবে এই আলুর তরকারি আর সাদা রুটি বানিয়েছি, আপনারা এটাই খেয়ে নিন। নতুন বৌমার কথা শুনে সবার মন ছোট হয়ে যায়, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। তবে অভিষেকের মনে মনে একটু রাগ ছিল। সে বলে, তুমি তো বলেছিলে আমার জন্য স্যান্ডউইচ করবে, এই তোমার স্যান্ডউইচ, আমি এ খাবার খাবো না। তুমি এভাবে বললে, আমি সবার কথা ভেবে এটা রান্না করেছি, আর তুমি খাবে না বলছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, যা করেছো তাই খেতে দাও। নতুন বউয়ের চোখে জল দেখে অভিষেক মুখ বুজে খাবার খেয়ে নেয়। সবার খাওয়া হয়ে গেলে যে যার কাজে চলে যায়। এদিকে জ্যোতি অনলাইনে পিৎজা অর্ডার করে এবং নিজের ঘরে বসে খায়। আজকের খরচ থেকে টাকা বাঁচিয়ে এই পিৎজাটা আনলাম। জ্যোতি, তোর বুদ্ধি কিন্তু সত্যি চমৎকার, রোজ এইভাবে টাকা বাঁচাতে হবে, তবেই না তুই ভালো মন্দ খেতে পারবি। পরের দিন জ্যোতি আবার তার শাশুড়ির কাছে যায় এবং পছন্দের খাবারের কথা জিজ্ঞাসা করে। থাক বৌমা, আমার পছন্দের আর কিছু করতে হবে না,
কালকে যা রান্না করে দিয়েছিলে, তারপর আর কি বলবো বলো তো। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো, আমরা সেটাই খেয়ে নেব। মা প্লিজ এভাবে বলবেন না, আমিও তো আপনাদের কথাই ভাবছি। বলুন। আচ্ছা ঠিক আছে, আজকে বলুন, আপনি যা বলবেন তাই রান্না হবে। ফ্রিজে কিছু সবজি থাকলে তাই রান্না করে দাও। গাজর, বরবটি বা অন্যান্য কিছু দিয়ে একটা মিক্সড ভেজিটেবলের মতো বানিয়ে দাও। শাশুড়ির কথা শুনে জ্যোতিষ শ্বশুরমশাইয়ের কাছে যায় এবং তার ইচ্ছে জিজ্ঞাসা করে। তিনিও প্রথমে আপত্তি জানান এবং পরে বলেন সোয়াবিনের তরকারি করে দিতে। এরপর সে স্বামীর কাছে যায় এবং একই কথা জিজ্ঞাসা করে। বললাম তো যা খুশি তাই করো, আমি বললেও কি তুমি সেটা করবে? তুমি বরং তোমার নিজের মতে যা হোক একটা করে ফেলো। প্লিজ প্লিজ বলো না, দেখবে তোমার ইচ্ছের জিনিস না হয় তাহলে আর বলতে হবে না। ঠিক আছে, আমার জন্য একটু চিকেন আর বেবিকর্ন স্যুপ করে দাও। খানিকক্ষণ পর জ্যোতি আবার খাবার নিয়ে সবাইকে ডাকে এবং খাবার দেখে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আরে কি হলোটা কি? এটা তো তোমাদের সবার পছন্দের রান্না। মা আপনিই তো বলেছিলেন মিক্স ভেজিটেবল করতে, সেজন্যই তো আমি সব রকমের সবজি দিয়ে বাবার পছন্দের সোয়াবিন তৈরি করেছি, তাতে একটু বেবিকর্ন আর কয়েক টুকরো ছোট ছোট চিকেন। তোমাদের সবার পছন্দের রান্নাও হয়ে গেল, আবার অনেক খরচও কমলো। আমাকে তো সব দিকটাই বজায় রাখতে হবে। বলুন। থাকবো মা, এই খাবার খেয়ে আমি যে আরো অসুস্থ হয়ে যাব। 10 টাকা বাঁচাতে গিয়ে তুমি আরো বেশি টাকা খরচ করে ফেলবে। এখন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো ডাক্তারকে ডাকতে হবে। ডাক্তার কত টাকা নেবে জানো? মা আপনিও না, তাড়াতাড়ি খেয়ে নিন তো, আমাকে আবার দুপুরের খাবার করতে হবে। শ্বশুরবাড়ির সবাই খুবই মনমরা হয়ে জ্যোতির তৈরি অদ্ভুত খাবার খায়। এভাবেই প্রায় 1 মাস কেটে যায়। এইসব খাবার খেয়ে সবারই ঘরের খাবারের প্রতি একেবারে অনীহা এসে গিয়েছিল। এদিকে জ্যোতি প্রত্যেক দিন তার মন পছন্দের খাবার অনলাইনে অর্ডার করে লুকিয়ে লুকিয়ে খেত। মাসের শেষেও সে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে এবং দোকানে গিয়ে নিজের জন্য শপিং করত। মাইনের দিন অভিষেক জ্যোতিকে ডাকে এবং তার হাতে টাকা দিয়ে বলে, এই নাও জ্যোতি, তোমার মাংস খরচের টাকা। কিন্তু এখানে তো মাত্র 10,000 টাকা আর 15,000 টাকা। সে কি, তুমি যাভাবে মাসে রান্না করছো তাতে তো 7,000 টাকা খরচ হয়ে যাওয়ার কথা। আমি তো তোমাকে 3,000 টাকা এক্সট্রা দিয়েছিলাম। তুমি যে রান্নাগুলো করো ওগুলো ভালো করে করো, আমার কোনো আপত্তি নেই। তবে এবার থেকে আমি, মা, বাবা প্রত্যেক সপ্তাহে একবার করে বাইরে খেতে যাব, সেখানে বাকি টাকাটা বাঁচিয়ে রাখবো। অভিষেকের কথা শুনে জ্যোতি ফ্যাসাদে পড়ে যায়। সে বুঝতে পারে যে বাড়ির সবাই তার চালাকি ধরে ফেলেছে। এরপর সে সবার কাছে ক্ষমা চায় এবং পরের দিন থেকে সে সবার জন্য ভালো মন্দ খাবার তৈরি করা শুরু করে। ধীরে ধীরে সে একেবারে পাল্টে যায়। বাড়ির সবাইও তার এই পরিবর্তনে খুব খুশি হয় এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই মুচি এসেছে, মুচি। যে যার ছেঁড়া ফাটা পুরনো পড়ে থাকা জুতো বের করে একেবারে নতুন করে নিয়ে যাও। এই যে ম্যাডাম, ছেঁড়া জুতো আছে নাকি? এই তুমি চুপ করো তো। আর কতদিনই বা এই বাক্স হাতে নিয়ে এভাবে রোদে রোদে ঘুরে জুতো বুট সারিয়ে পালিশ করে বেড়াবে? তুমি না ইঞ্জিনিয়ারের বাবা, তা তোমার এখন এসব করা চলে বলো? আরে বাবা, আমি কি সাদে এসব কাজ করে বেড়াই? ছেলেটাকে অত বড় কলেজে পড়াচ্ছি, ওর পড়াশোনার কত খরচ বলো তো। এখন যদি কারোর কাছে গিয়ে 10 টাকা চাই, কেউ এমনি এমনি আমায় 10 টাকা দেবে বলো? হ্যাঁ সে তো জানি, কিন্তু তুমি এই কাজটা করো এটা দেখে আমার মোটেও ভালো লাগে না। তুমি যতই টাকা রোজগার করো না কেন, সেই তো সবাই মুচি পরিবার বলেই ডাকে। এটা ছিল মতিনগরের ঘটনা, যেখানে হিমাংশু তার বাবা হরিহর বাবু ও মা মালিনী দেবীর সাথে বাস করত। হিমাংশুর বাবা হরিহর বাবু পেশায় ছিল একজন মুচি, আর সে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে মুচির কাজ করেই তাদের সংসার টেনে আসছিল। কিন্তু তাদের সংসার ঠিকঠাক চললেও মালিনী দেবীর জুতো সেলাইয়ের কাজটি ভালো লাগতো না, তাই সে হরিহর বাবুকে বারবার মানা করত। আর আজও সেটাই হচ্ছিল। তখন হরিহর বাবু বলেন, দেখো মালিনী, যদিও কোনো কাজ ছোট নয়, কিন্তু আমি চাই আমার ছেলে হিমাংশু আমার মতো মুচি না হয়ে খুব বড় মানুষ হোক। শুধু হিমাংশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি। ও পড়াশোনা করে একবার চাকরি পেয়ে যাক না, তারপর না হয় আমি এই জুতো সেলাইয়ের কাজ থেকে রিটায়ারমেন্ট নেবো। হে হে।
এভাবেই হরিহরবাবু মনে মনে বহু স্বপ্ন দেখেছিল ও সে বহু আশা নিয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু এমনই একদিন হরিহরবাবু হঠাৎই একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর সংসারের দায়িত্ব এসে পড়ে হিমাংশুর উপরে। হিমাংশুর পড়াশোনা তখনও শেষ হয়নি, তাই সে চাকরির জন্যেও বের হতে পারছিল না। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। একদিন, কিরে বাবা, এবারে আমাদের সংসার কিভাবে চলবে? আমাদের কাছে যা টাকা ছিল তার সবটাই শেষ হয়ে গিয়েছে। আমি এক এক করে বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছি, আর কিছুই বিক্রি করতে বাকি নেই, শুধু তোর বাবার এই জুতোর বাক্সটা ছাড়া। এখন তুই এটা নিয়ে যা আর গিয়ে দেখ কেউ এটা কেনে কি, তাহলে আমাদের আজকের দিনটা অন্তত চলে যাবে। মালিনী দেবীর মুখে এরকম কথা শুনে হিমাংশু তার বাবার জুতো সারানোর বাক্সটি নিয়ে বাজারে বিক্রি করতে বেরিয়ে পড়ে। তখন, এই যে মশাই, তোমাকে পিছন থেকে কতবার মুচি মুচি করে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছিলে না নাকি? কে? কি আপনি আমায় বলছেন? আসলে আমি মুচি নই, তাই আপনার কথায় আমি সাড়া দিচ্ছিলাম না। আমি ভাবছিলাম আপনি হয়তো অন্য কাউকে ডাকছেন। মুচি নাই তাহলে কি এই জুতো সারানোর বক্সটি নিয়ে জাদু খেলা দেখাতে বের হয়েছে নাকি? যাই হোক, যখন বলছো তুমি মুচি নাই তাহলে আর কি বলবো। আসলে আমি হাঁটতে হাঁটতে আমার এই বুটটা ছিঁড়ে গিয়েছে, সারিয়ে যদি পালিশ করে দিতে পারতে তাহলে শতখানেক টাকা দিতাম আর কি। কি 100 টাকা দেবে নাকি? তাহলে তো বেশ ভালোই হবে। আমি এই পুরনো বক্সটা ভাঙ্গারে বিক্রি করলেও হয়তো 100 টাকা পাবো না, সেই জায়গায় জুতো পালিশ করে দিলেই 100 টাকা পাবো। আচ্ছা ঠিক আছে দিন। আমি ভেবেছিলাম আজ বৃহস্পতিবার, আজ আমি জুতো পালিশ করব না, কিন্তু আপনারা তো অসুবিধা দেখে আমি আর থাকতে পারছি না। এভাবে হিমাংশু সেদিন লোকটির জুতো সারিয়ে পালিশ করে দেয়। এরপর সে সারাদিন এভাবেই কাজ করতে থাকে, যার ফলে তার বেশ কিছু টাকা রোজগার হয় এবং সে খুশি হয়ে বাড়ি ফিরে আসে। ও বাড়ি এসে সে তার মাকে সমস্ত ঘটনা জানায় এবং নিজের মুচির কাজ করার ইচ্ছাও জানায়। তখন, তুই এত কষ্ট করে গ্র্যাজুয়েট হয়ে শেষে কিনা তোর বাবার মতন মুচির কাজ করবি? মুচির কাজ করবো না তো আর কি করব বলো? এতদিন চাকরি খোঁজার চেষ্টা করলাম, কিন্তু সব জায়গাতেই ঘুষ চাইছে, আর এখন শুকিয়ে মরার থেকে তো এই কাজ করা অনেক ভালো। আর মা, এতে খারাপের কিছুই নেই। একদিন বাবাও বলতেন যে কোনো কাজ ছোট নয়। হিমাংশু এভাবে সেদিন মালিনী দেবীকে বুঝিয়ে তার বাবার মতোই মুচির কাজ শুরু করে। এরপর বেশ কয়েকদিন এভাবেই কেটে যায়। এমনই একদিন হিমাংশু কাজ থেকে বাড়ি ফিরে আসে এবং বলে, মা দেখো, আজ আমি অনেক টাকা উপার্জন করেছি। মা, ও মা, কোথায় গেলে? এ কি, তুমি এই অবেলায় শুয়ে আছো যে? তোমার কিছু হয়েছে নাকি? শরীরটা ভালো নেই রে বাবা, মনে হয় আমিও আর বেশি দিন বাঁচবো না। আমি দু চোখ বন্ধ করার আগে তুই আবার একটা ইচ্ছা পূরণ কর। তুই বিয়ে করে নিজের সংসার গুছিয়ে নে। তোর গোছানো সংসার দেখে মরতে পারলেই আমার শান্তি। মা, তোমার কিছুই হবে না। আমি এক্ষুনি আমাদের গ্রামের ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসছি, দেখবে উনি তোমাকে সুস্থ করে দেবেন। না রে বাবা, তার আর কোনো লাভ হবে না। আমি হয়তো আর কয়েক মাসই বাঁচবো। এরপর মালিনী দেবী সমস্ত ঘটনা বলতে থাকে। আসলে মালিনী দেবীর ব্লাড ক্যান্সার হয়েছিল। সংসারের অভাব অনটনের জন্য সে সব কিছু জেনেও ইচ্ছাকৃতভাবেই কোনো চিকিৎসা করেনি। কথাটা শোনা মাত্রই হিমাংশুর মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়ে এবং হিমাংশু তখন তাদের গ্রামের ডাক্তারকে ডেকে আনে। ফলে মালিনী দেবী একটু সুস্থ অনুভব করে। এভাবেই দুদিন কেটে যায়। একদিন হঠাৎ হিমাংশু পায়েল নামের একটি মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। বাবা, তুই এ কাকে নিয়ে এসেছিস? আমি তো এর আগে কোনোদিন এই মেয়েকে দেখিনি, আর পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে খুব ধনী ঘরের মেয়ে। হ্যাঁ মা, তুমি বৌমা খুঁজছিলে না? এটাই তোমার বৌমা। আজই আমরা কোর্ট ম্যারেজ করে দুজনে বিয়ে করে এসেছি। আর হ্যাঁ, তোমার সন্দেহ ঠিকই, পায়েল ধনী বাড়িরই মেয়ে। ও শহরের নামকরা ব্যবসায়ী কৌশিক চ্যাটার্জির মেয়ে। বাবা, তুই এ কাকে বিয়ে করেছিস? এত বড় বাড়ির মেয়ে কি পারবে আমাদের মতো এত গরিব বাড়িতে মানিয়ে নিয়ে চলতে? কি করেই বা পারবে? ওদের সব খাওয়া দাওয়া পোশাক আশাক আলাদা। হিমাংশু তার মায়ের কথা শুনে পায়েলকে নিয়ে একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে সত্যি সত্যি খুব ধনী পরিবারের মেয়ে ছিল। সকলকে চুপ থাকতে দেখে পায়েল বলে,
না হিমাংশু, তুমি আমায় নিয়ে চিন্তা করো না, আমি সব পারবো। আমার বাড়িতেও তো আমার মা মারা যাওয়ার পর থেকে আমি সব কাজ করতাম, আমার কাজ করতে বেশ ভালোই লাগে। পায়েল তার কথা অনুযায়ী হিমাংশুর বাড়িতে এসে কাজও করে দেখিয়েছিল। সে শুধু বাড়ির কাজই নয়, বরং অসুস্থ মালিনী দেবীরও সেবা যত্ন করত। এরপর ধীরে ধীরে কথাটা গ্রামের সবার কানে পৌঁছাতে লাগে। এমনই একদিন, কি গো শুনলে, হিমাংশু মুচি নাকি বিয়ে করেছে, তাও আবার শহরে সব থেকে ধনী বাড়ির মেয়েকে। কি করে বিয়েটা হলো বলো তো? কোনো জাদুটোনা করলো নাকি? তাহলে আমার ছেলেরও এভাবে ধনী ঘরে বিয়ে দিয়ে সারা জীবন বসে বসে খাবো। আরে দূর, ও সবই ধাঁধা, প্রেমের জাদু গো, প্রেমের জাদু। দুদিন পর অভাব এলে দেখবে প্রেম প্রীতি জানালা দিয়ে পালাবে। হ্যাঁ। এই বলে মিতা ও গীতা যে যার বাড়ি ফিরে যায় এবং হিমাংশুও তখন ব্যাগ হাতে নিয়ে বাড়ি ফিরেছিল। তখন, এই যে এসব কি এখানে উল্টোপাল্টা জিনিস ব্যাগে করে নিয়ে এসেছো? আমি ভাবলাম আজ রবিবার, আজ অন্তত মাছ মাংস কিনে নিয়ে এসেছো, কিন্তু এখানে এসে দেখছি শুধু জুতো সারাইয়ের জিনিসপত্রই ভর্তি। কি মাছ মাংস? এদিকে জিনিসপত্রের দাম আগুন, কিভাবে সংসার চালাবো ভেবে উঠতে পারছি না, আর ওনার আবার মাছ মাংস খাওয়ার শখ হয়েছে। তুমি একটু মুখটা বন্ধই রাখো, এমন করে বলছো যেন বিয়ের পর থেকে প্রতিদিন মাছ মাংসই খাইয়ে এসেছো। এদিকে ডাল ভাত খেয়ে পেটে শ্যাওলা পড়ে যাচ্ছে, আবার কথা বলছে। এখন দেখছি তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে, তোমার জন্য আমার জীবনটাই নরক হয়ে গিয়েছে। চুপ করো, কি সব উলফাল কথাবার্তা বলছো? এখন আমি তোমার জীবন নরক করে দিয়েছি? তুমি ভুলে যেও না, আমি তোমাকে জোর করে বিয়ে করিনি, বরং তুমিই আমাকে জোর করে বিয়ে করেছিলে। এভাবেই তারা সেদিন একে অপরের সঙ্গে ঝামেলা করছিল এবং ঝগড়ার মাঝে নিজেদের গোপন তথ্য বলাবলি করছিল। আসলে হিমাংশু ঠিকই বলছিল। কয়েক মাস আগে পায়েল তাকে এক প্রকার বোকা বানিয়েই বিয়ে করেছিল। পায়েল খুবই জেদি ছিল। ও শহরের সবথেকে ধনী ব্যবসায়ী কৌশিক চ্যাটার্জির মেয়ে ছিল। পায়েলের স্বপ্ন ছিল নিজের বিজনেস করা, আর সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্যই সে শহরের সবথেকে বড় কলেজ থেকে বিজনেস ম্যানেজমেন্ট করেছিল। একদিন, বাবা, আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তা আমি ভেবেছি নিজের একটা বিজনেস করব। কি, তুমি বিজনেস করবে? হা, সো ফানি। শোনো, আমি আমার বন্ধুর ছেলে বিকির সঙ্গে তোমার বিয়ে ঠিক করে এসেছি। যাও, এখন ঘুরে বেড়িয়ে মাইন্ড ফ্রি করে নাও। বিয়ে তো আমি কোনো মতেই করব না, আর আমি নিজের বিজনেস করে দেখিয়ে দেব যে মেয়েরাও বিজনেস করতে পারে। দরকার হলে আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। এই বলে কৌশিকবাবু নিজের ঘরে চলে যায়। এভাবেই দিন কাটতে লাগলো। অবশেষে পায়েলের বিয়ের দিন এসে উপস্থিত হয়। বিয়েতে পায়েল রাজি না থাকায় পায়েল বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তখন তাদের বাড়ির ওয়াচম্যান এবং কয়েকজন লোক তাকে ধরার জন্য তার পিছনে যায়। এরপর পায়েল নিজেকে বাঁচাতে একটি বিয়ে বাড়িতে প্রবেশ করে, যেখানে বিবাহের জন্য মণ্ডপ সাজানো ছিল। আর পায়েল নিজেকে বাঁচাতে মাথায় ঘোমটা দিয়ে বইয়ের সাজে মণ্ডপে বসে যায় এবং দুর্ভাগ্যবশত হিমাংশুর সাথে বিয়ে হয়ে যায়। পায়েল এবং হিমাংশু উভয়ের জীবনের ঘটনা শোনায়। এরপর পায়েল একটা শর্ত রাখে এবং বলে, দেখো, যতদিন তোমার মা বেঁচে থাকবে ততদিন আমি তোমার সঙ্গে থাকব। তারপর আমি নিজের একটা বিজনেস করব, তারপর থেকে যে যার আলাদা। পায়েলের কথা শুনে হিমাংশু রাজি হয়ে যায়। এরপর দুজনে একসাথে থাকতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 6 মাস কেটে যায়। এমনই একদিন হিমাংশুর মা মালিনী দেবী মারা যায়। এরপর হিমাংশু বলে, যাও পায়েল, এবার থেকে তোমার মুক্তি, আর তোমাকে এই অসহায়ের সংসারে থাকতে হবে না। তুমি তোমার জীবনে ফিরে যাও, গিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করো। কথাটা শুনে পায়েল বেশ কিছুক্ষণ চিন্তা করে, কারণ পায়েল এখন হিমাংশুকে পছন্দ করে। এরপর পায়েল হিমাংশুকে তার মনের কথা জানালে হিমাংশুও খুব খুশি হয়ে যায়, কারণ হিমাংশু ও পায়েলকে মনে মনে পছন্দ করত। এরপর হিমাংশু ও পায়েল একসাথে থাকতে শুরু করে। কয়েকদিন পর, আচ্ছা, আমরা অনলাইনে জুতোর বিজনেস করলে কেমন হয়? এমনিতেও আমার বিজনেস সম্পর্কে ভালো নলেজ আছে। এরপর তারা নিজেদের একটা ছোট বিজনেস শুরু করে। ধীরে ধীরে তাদের বিজনেস সফলতা পেতে শুরু করে এবং তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হয়। এরপর পায়েলের বিজনেস করার স্বপ্ন পূরণ হলো এবং তারা হাসি খুশিভাবে জীবনযাপন করতে লাগলো।
বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।